সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মামলা প্রত্যাহার ও নারী কমিশন বাতিল চায় হেফাজত, মিয়ানমারকে করিডোর দেওয়ার বিরোধিতা। ইতিহাস ও সংবিধান নিয়ে আলোচনায় সন্তুষ্ট নয় বাসদ, সংসদ নির্বাচন চায় জাতীয়তাবাদী জোট। যুক্তরাজ্যে চিকিৎসা শেষে 5 মে দেশে ফিরছেন খালেদা জিয়া, রয়্যাল অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার। কৃষি ভর্তুকি নিয়ে চাপ দিলে IMF এর চুক্তি বাদ, সেমিনারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। নারী বিষয়ক সংস্কার কমিশন ও তার প্রতিবেদন বাতিল এবং হেফাজত নেতাকর্মীদের নামে থাকা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে এ দাবি জানানো হয়। দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণার পাশাপাশি মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার উদ্যোগের কঠোর সমালোচনা করেন হেফাজতের নেতারা। 4 দফা দাবি আদায়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু হয় শনিবার সকাল 9টায়। তবে এর আগেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন। হেফাজতের 4 দাবি হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা, সংবিধানে বহুতত্ত্বের প্রস্তাব বাতিল করে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ সব গণহত্যার বিচার করা এবং ফিলিস্তিনি ও ভারতের মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারের ভূমিকা রাখা। হেফাজতে ইসলাম বাংলাদেশ বলতে চায়, নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয়, বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী। আলেম ওলামা পীর মাশায়েখ আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায়, আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে, এ সুযোগ আর দেওয়া হবে না। হেফাজতের মহাসমাবেশে যোগ দিয়ে অন্য সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করেন। জুলাই গণঅভ্যুত্থানের দাবি বাস্তবায়নে বিলম্ব হয় ক্ষোভ প্রকাশ করেন তারা। নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফাঁসিবাদ মুক্ত করবার জন্য, বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসনবাদ মুক্ত করবার জন্য। আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। মহাসমাবেশে 12 দফা ঘোষণাপত্র পাঠ করার পর দাবি আদায়ে 2টি কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান। নতুন কর্মসূচি অনুযায়ী নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করবে হেফাজতে ইসলাম। আর 23শে মে বাদ জুমা 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে সংগঠনটি। পরে হেফাজতে ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরীর মোনাজাতের মাধ্যমে শেষ হয় এই মহাসমাবেশ। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের ইতিহাস ও সংবিধানের মূলনীতি সম্পর্কিত জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় সন্তুষ্ট নয় বাসদ মার্ক্সবাদী। সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার বিরোধিতা করেছে দলটি। এদিকে আগে জাতীয় নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস করার সুপারিশের পাশাপাশি সংবিধান সংশোধনে গণভোটের বিরোধিতা করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন দল দুটির নেতারা। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরির অংশ হিসেবে শনিবার জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদীর সাথে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। এ সময় জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে একমত হওয়ার আহ্বান জানান কমিশনের সহ সভাপতি। যেগুলো রাষ্ট্র বিনির্মাণের জন্য, পুনর্গঠনের জন্য প্রয়োজন, গণতান্ত্রিক ব্যবস্থা, জবাবদিহির ব্যবস্থা তৈরির জন্য প্রয়োজন, সেখানে আমরা আশা করি যে আমরা একমত হতে পারব। বৈঠকে জাতীয়তাবাদী সমমনা জোট জাতীয় ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 112টিতে একমত হয়। আমরা ওনাদের সুস্পষ্টভাবে বলেছি
আগে জাতীয় নির্বাচন হতে হবে, একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন করা যায় কিনা। আমরা এটাতেও বলেছি যে ইলেকশন কমিশনই বলেছে বাংলাদেশে একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন হওয়া সম্ভব নয়। তিনি জানান, অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সমস্যা দেখা দেবে। দেশের সাথে একটা বৈদেশিক চুক্তি হতে হলে তো নির্বাচিত পার্লামেন্ট সরকার থেকে করতে হবে। এটা যে মানবিক করিডোর, এটা যে সামরিক করিডোর পরিণত হবে না, এটা কে বলতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে বাসদ নেতারা জানান, সংস্কার প্রতিবেদনে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যথাযথভাবে আনা হয়নি। এই মুক্তিযুদ্ধ কিন্তু আওয়ামী লীগের সম্পত্তি না। মুক্তিযুদ্ধ এখানকার জনগণের একটা লড়াই এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কথাই আমরা বলছি। কমিশনের মত আলোচনায় আমরা মোটেও সন্তুষ্ট না। তিনি জানান, ভিন্নমতকে রক্ষা করা জরুরি। ভিন্নমত বাদ দেয়া জুলাই অভ্যুত্থানের আদর্শ বিরোধী। নারী কমিশনকে বাতিল করে দিতে হবে, এই কমিশনের যে প্রস্তাবনা সেগুলো নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনাই করা যাবে না, এই ধরনের কথা যারা বলে, আমরা মনে করি যে এই যে গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা থেকে হয়েছে এবং যে কারণে জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষা এবং সেই চেতনারই পরিপন্থী। দেশে কোনোভাবেই যাতে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসে, সেভাবে ঐকমত্য কমিশনকে সংস্কার কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান বাসদ নেতারা। কমিশন এ বিষয়ে আসলে খুব বেশি শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন করার উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস পার হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। শনিবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের জেলা ও মহানগরে আমির সম্মেলনে এই মন্তব্য করেন দলটির আমির। সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব বলে উল্লেখ করেন জামায়াতের এই শীর্ষ নেতা। স্বাধীনতার পর থেকে যারা দেশের সম্পদ চুরি করেছে তাদের ব্যাপারে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান শফিকুর রহমান। সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়, কারণ এরপরে আবার কুরবানি আছে, এরপরে ঝড় বৃষ্টি, বাদল, বন্যা, দুর্যোগ, এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ। তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। যুক্তরাজ্যে চিকিৎসা শেষে 4 মাস পর 5 মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় দলের নেতাকর্মীদের যানজট সৃষ্টি না করে রাস্তার 2 ধারে শৃঙ্খলা মেনে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার দলীয় যৌথ সভা শেষেই আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 8 জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। 4 মাস যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসা শেষে 2 পুত্রবধূ সহ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। ইতিমধ্যে গতকালও আমরা দলীয় প্রধানের দেশে ফেরা নিয়ে শনিবার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে যৌথ সভা আয়োজন করে বিএনপি। সভা শেষে বিএনপি মহাসচিব জানান, বিশেষ বিমানে করে 5 মে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন। যে আগামী 5 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে, সম্ভবত সেটা আমরা যেটা আশা করছিলাম যে বিমানে তিনি গেছেন, অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। যানজট সৃষ্টি না করে শৃঙ্খলা মেনে নেতাকর্মীদের অভ্যর্থনা জানানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার 2 ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। পরিবারের সঙ্গে থাকাসহ পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা হওয়ায় বেগম জিয়া অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। যুক্তরাজ্যে গিয়ে তার চিকিৎসা, উন্নত চিকিৎসা তার হয়েছে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। কৃষি খাতের ভর্তুকি নিয়ে চাপাচাপি করলে আইএমএফের চুক্তি থেকে বেরিয়ে আসবে সরকার। শনিবার রাজধানীতে প্রাক বাজেট সেমিনারে কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। এ সময় কৃষিজ উপকরণে ভর্তুকি ও কৃষি গবেষণায় বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন কৃষি অর্থনীতিবিদেরা। আসছে 2025-26 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় কৃষি বাজেট নিয়ে একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরে কৃষি অর্থনীতিবিদ সমিতি। দেশের প্রায় 80% মানুষের জীবিকা কৃষি।
তাই আসছে বাজেটে কৃষিতে ভর্তুকি বাড়ানোর পাশাপাশি এ খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন কৃষি অর্থনীতিবিদেরা। চরের এই ক্রপ প্রোডাকশনের ক্ষেত্রে স্পেশাল বাজেটে স্পেশাল কিছু করা যায় কিনা স্যার? উপকরণে সাবসিডি থাকতেই হবে, আর কৃষি খাতে ভর্তুকি বৃদ্ধি করার জন্য চেষ্টা করতে হবে। সেমিনারে কৃষিতে বাজেট 2025-26 টেকসই প্রবৃদ্ধির রূপরেখা উপস্থাপনকালে কৃষি অর্থনীতিবিদ ডক্টর মিজানুর রহমান বলেন, কর জিডিপির হার বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত, আসন্ন নির্বাচনে রাজনৈতিক অস্থিরতা ও মূল্যস্ফীতি আসন্ন বাজেটের বড় চ্যালেঞ্জ হবে। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে সার, ডিজেল ও বীজে ভর্তুকি অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি। এই হলো আমাদের আসছে বাজেটের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হবে। আলোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, দেশের উন্নয়নে বাজেটে কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষি খাতের ভর্তুকি নিয়ে IMF চাপাচাপি করলে প্রয়োজনে তাদের চুক্তি থেকে সরকার বেরিয়ে আসবে। আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি, প্রয়োজন হলে আমরা IMF থেকে বেরিয়ে আসবো। তিনি জানান, বারবার আলোচনায় পোশাক খাত এলেও কৃষির অবদান উপলব্ধি করা হয় না। আসছে বাজেটে কৃষি নির্ভর শিল্পকেও গুরুত্ব দেওয়া হবে। আমাদেরকে এগ্রো ইন্ডাস্ট্রির দিকেও নজর দিতে হবে। পোলট্রি ফার্ম করছেন, সেটার সাথে রিলেটেড ফিড হচ্ছে, আবার ওখান থেকে ফুড প্রসেসিং হচ্ছে। কৃষি খাত মানুষকে বাঁচিয়ে রেখেছে, তাই কোনো অবস্থাতেই কৃষিকে অবহেলা করা যাবে না বলে জানান কৃষি অর্থনীতিবিদরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। টিসিবির ভুয়া কার্ড বাতিল করে স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। শনিবার নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন খাদ্য গুদাম সাইলোর কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। খাদ্য উপদেষ্টা বলেন, বোরো ধানের ফলন বেড়েছে, এতে একটি ভালো মজুদ গড়ে তোলা যাবে, ফলে ভালোভাবে টিসিবি সহ অন্যান্য খাদ্য বান্ধব কর্মসূচি চালু করা সম্ভব হবে। তিনি বলেন, চালের দাম পড়ে যাচ্ছে, শিগগিরই সহনশীল হয়ে আসবে, আটার দামও কমে যাবে। বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি মাননীয় উপদেষ্টা আছেন, তিনি এখানে প্রচুর ভুয়া কার্ড ছিল, এইগুলিকে বাতিল করে আবার নতুনভাবে দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। নতুনভাবে আবার নতুন স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন। আমার মনে হচ্ছে যে যেটুকু একটা পরিবর্তনের জন্য যে একটুকু হয়েছে, এর যেটা হবে না, নতুনভাবে আপনারা পাবেন, ভালোভাবে পাবেন। রাজধানীর পুরানা পল্টনের একটি বাণিজ্যিক বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত 8:25 দিকে সাব্বির টাওয়ার নামের 11 তলা ওই ভবনের ছাদে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। প্রাথমিকভাবে জানা গেছে 11 তলার ছাদে বৈদ্যুতিক বাল্বের গুদাম রয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেখানে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও সহায়তা করে। দেশে একটি রপ্তানিমুখী সমৃদ্ধ অর্থনীতির ভিত গড়ে তুলতে চান আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। শনিবার রাজধানীতে আকিজ ভেঞ্চারের 5ম বর্ষপূর্তিতে তিনি আশাবাদ জানান। আকিজ ভেঞ্চার লিমিটেডের রয়েছে 6টি ফ্যাক্টরি, 16টি ব্যবসায়ী ইউনিট ও 45টি ব্র্যান্ড। আর এ সকল প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে 30,000-এরও বেশি মানুষের। তাদের উৎপাদিত পণ্য দেশের প্রয়োজন মিটিয়ে রপ্তানি হচ্ছে বিশ্বের 44টি দেশে। এ সময় মেড ইন বাংলাদেশ লেখা পণ্য সারা বিশ্বে দেখার আশা প্রকাশ করেন আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান। আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম, গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন ও অপারেশন ডিরেক্টর জহুরুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিন্ধুর পানি নিয়ে ভারতকে আরেক দফা হুঁশিয়ারি দিল পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফ বলেছেন, ওই নদে দিল্লি কোনো বাঁধ নির্মাণের উদ্যোগ নিলে সামরিক হামলা চালানো হবে। বসে নেই ভারতও, পাকিস্তান থেকে এবার সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে দেশটি। কাশ্মীরে হামলার জেরে ভারত পাকিস্তান পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। দেশ দুটি এরই মধ্যে পরস্পরের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। পেহেলগাঁওয়ে হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। শুক্রবার সিন্ধুর পানি নিয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, পানি প্রবাহ বন্ধ করা বা ভিন্ন পথে চালিত করা এক ধরনের আগ্রাসন। সিন্ধুর পানি আটকাতে ভারত বাঁধ বা কোনো স্থাপনা নির্মাণ শুরু করলে হামলার মাধ্যমে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।
ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করলে এর দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশের জনগণের সম্মান রক্ষায় যে কোনো পরিস্থিতি মোকাবিলার অঙ্গীকার করেছে তারা। কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে 13 কোটি 10 লাখ ডলারের সামরিক সরঞ্জাম কিনছে ভারত। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। এদিকে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শনিবার এ তথ্য জানানো হয়েছে। ইশরা ছুমা, দীপ্ত বার্তা কক্ষ। অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও জয় পেয়েছে ক্ষমতাসীন বামপন্থী দল লেবার পার্টি। প্রাথমিক ভোট গণনার ভিত্তিতে বিবিসি জানায় সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফেলেছে দলটি। এর মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন লেবার পার্টি নেতা অ্যান্থনি আলবানিজ। এরই মধ্যে পরাজয় স্বীকার করে আলবানিজকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন তার মূল প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ লিবারেল ন্যাশনাল জোটের নেতা পিটার ডাটন। এর আগে শনিবার 48তম সংসদ গঠনের লক্ষ্যে অস্ট্রেলিয়া জুড়ে ভোট অনুষ্ঠিত হয়। প্রায় 1 কোটি 80 লাখ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জানিয়ে দেব খেলার খবর। আত্মপ্রকাশ করল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। বিগত সময়ে নির্যাতিত ও নিপীড়িত ক্রীড়া সংগঠকদের নিয়ে শুরু হলো এই সংগঠনের পথ চলা। তবে দেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ন্যায্য অধিকার বঞ্চিত সংগঠকেরা একজোট হয়ে গঠন করেছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। শনিবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে এই সংগঠন আত্মপ্রকাশ করে। জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের প্রাথমিক কমিটি হয়েছে ৪৫ জনের। এই কমিটির আহ্বায়ক কিশোরগঞ্জ ও ঢাকা মোহামেডানের সংগঠক শরীফুল আলম, সদস্য সচিব বগুড়া জেলা ক্রীড়া সংস্থা ও সাঁতার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক সজল। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি ক্রীড়া সম্পাদক আমিনুল হক। দর্শকদের বাদ দিয়ে আপনারা সকলকে নিয়ে কমিটি করবেন। আমরা কোনোভাবেই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভবিষ্যতের ক্রীড়াঙ্গনে কখনোই কোনো দলীয়করণ এবং রাজনীতিকরণ করা হবে না। অনুষ্ঠানে ছিলেন ক্রীড়াঙ্গনের সাবেক খেলোয়াড় ও সংগঠকেরা। এই সময় সংগঠকের মুখপাত্ররা জানান, খুব দ্রুতই 10 বিভাগে কমিটি গঠন সহ পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেয়া হবে সংগঠনটির কার্যক্রম। এই সময় ক্রিকেট বোর্ডে যোগ্য ব্যক্তিদের নির্বাচনের আহ্বান জানান তামিম ইকবাল। যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বায়োটা জেলা থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। দেশের বিভিন্ন অঞ্চল ও জেলা থেকে উঠে আসা ক্রিকেটারদের উন্নতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তামিম। জেলা বিভাগের জন্য কাজই না করে তাহলে ওনাদের তো আমার মনে হয় কোনো প্রয়োজন নেই ওই ধরনের লোকরে ক্রিকেট বোর্ডে আসা। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। আর্চারি ওয়ার্ল্ড কাপ খেলতে আগামীকাল চীনের সাংহাই যাচ্ছে বাংলাদেশ দল। 6 থেকে 11 মে অনুষ্ঠিত হবে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 2 প্রতিযোগিতা। বাংলাদেশের 5 জন খেলোয়াড় ওয়ার্ল্ড কাপে অংশ নিচ্ছেন। রিকার্ভ ডিভিশনে 3 জন আর কম্পাউন্ডে 2 জন। রিকার্ভের 3 জন আর্চার হচ্ছেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও রামকৃষ্ণ সাহা। আর কম্পাউন্ড দলে আছেন হিমু বাসার ও বন্যা আক্তার। ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিলের বিষয়ে বিসিসিআই এর কাছ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা জানা যায়নি। তাই 3টি করে ওয়ানডে টি-20 খেলতে আগামী 13 আগস্ট ঢাকায় আসবে রোহিত শর্মার দল। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ওরা কিন্তু পুরো ট্যুর কনফার্ম করেছে এবং আইটেনে তৈরি হয়ে গেছে। আসলে আপনি সিচুয়েশনটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট এই মুহূর্তে পুরো ট্যুর আছে এবং এটা নিয়ে কোনো কথা আমি শুনিনি যে এটা হবে না। শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মামলা প্রত্যাহার ও নারী কমিশন বাতিল চায় হেফাজত, মিয়ানমারকে করিডোর দেওয়ার বিরোধিতা। ইতিহাস ও সংবিধান নিয়ে আলোচনায় সন্তুষ্ট নয় বাসদ, সংসদ নির্বাচন চায় জাতীয়তাবাদী জোট।
যুক্তরাজ্যে চিকিৎসা শেষে 5 মে দেশে ফিরছেন খালেদা জিয়া। রয়্যাল অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার। কৃষি ভর্তুকি নিয়ে চাপ দিলে IMF এর চুক্তি বাদ, সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।